ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার তিন দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ থাকছি আমি রঞ্জন শান্ত। মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পে আর উসমান ডেম্বেলের গোলে মরক্কোকে 2-0 ব্যবধানে হারিয়ে দিয়েছে দিদিয়ের দেশামের দল। এ নিয়ে বিশ্বকাপে টানা তৃতীয় সেমিফাইনালে নাম লেখালো ফরাসিরা। বিপরীতে শেষ 8 থেকেই বিদায় নিতে হলো আফ্রিকার শেষ প্রতিনিধি মরক্কোকে। বিস্তারিত যুক্তরাষ্ট্র থেকে মুজজামিন তারেকের পাঠানো প্রতিবেদনে। লড়াইটা যেন ফ্রান্সের বিপক্ষে ফ্রান্সের। মরক্কোর একাদশে ফরাসিদের 6 ফুটবলার, যাদের পারিবারিক শিকড় মরক্কোতে হলেও জন্ম ফ্রান্সে। প্রতিশোধের ম্যাচে কোনো টোটকায় অবশ্য কাজে দেয়নি অ্যাটলাস লায়ন্সদের। ফ্রান্সের একের পর এক আক্রমণে শুরুতেই তলানিতে আত্মবিশ্বাস। অবশ্য হতাশ করেন এমবাপ্পে। 26 মিনিটে ফরাসি তারকার নেয়া স্পট কিক ফিরিয়ে দেন গোলরক্ষক ইয়াসিন বুনো। এবারের আসরে প্রতিপক্ষের নেয়া 9টি পেনাল্টির 7টি ফিরিয়েছেন বুনো। বিপরীতে ফ্রান্সের হয়ে টানা 15টি সফল পেনাল্টি উপহার দিলেও এমবাপ্পে আটকে গেলেন ইয়াসিন বুনোর গ্লাভসে। চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো বুনো ম্যাজিকে গোল বঞ্চিত হতে হয়েছে দিজিয়ে দুয়েকে, আর গোল পোস্ট হতাশ করেছে লুকাস দিনিয়েকে। প্রথমার্ধে ফ্রান্সের 13টি আক্রমণের 3টি ছিল গোলমুখে। গোলশূন্য বিরতির পর আর আটকে রাখা যায়নি এমবাপ্পেকে। 60 মিনিটে ফরাসিদের ত্রাতা হয়ে আসেন তিনি। নিখুঁত শটে আসরে নিজের 8ম গোলের সঙ্গে দলকে এনে দেন লিড। বিশ্বকাপে সব মিলিয়ে তার গোল সংখ্যা এখন 20টি। দিকহারা মরক্কান ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিতে ভুলেননি উসমান দেম্বেলেও। বক্সের বাইরে থেকে নেয়া শটে লিড দ্বিগুণ করেন তিনি। শেষ পর্যন্ত 2-0 গোলে জয় নিয়ে সবার আগে শেষ চারে ফরাসিরা। কাতার বিশ্বকাপে সেমিফাইনালে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল মরক্কোর সামনে, কিন্তু আসর ও ভেন্যু বদলালেও ভাগ্য বদলায়নি আফ্রিকার দেশটির। এক পেশে জয়ে টানা তৃতীয় বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্স। গোল্ডেন বুটের রেসে লিওনেল মেসিকে সরিয়ে এখন শীর্ষে কিলিয়ান এমবাপ্পে। মুজজামিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। ফ্রান্স মরক্কো ম্যাচের গল্পটা শুনছিলাম। প্রত্যেক দিনকার মতো হাসিনুর রহমান যুক্ত হবেন, সহকর্মী ও স্পেশাল করেসপন্ডেন্ট। হাসিনুর, ম্যাচটা তো দেখেছি আমরা প্রত্যেকেই। ম্যাচটায় বলা যায় যে এমবাপ্পের ওই পেনাল্টিটা বাদ দিলে বাকি তো ওভারঅল ফ্রান্সের ডমিনেশন সেটা ছিল। সব মিলিয়ে একটু ম্যাচটা কেমন দেখলেন, ম্যাচের ভেতরকার অবস্থা একটু জানাবেন। রঞ্জন, আমরা যে ধরনের লড়াই আশা করেছিলাম, আসলে আমি ব্যক্তিগতভাবে সেই ধরনের লড়াই দেখতে পাইনি। মরক্কোর কাছ থেকে আরও বেটার ফুটবল আমরা আশা করেছিলাম। মরক্কো বল পজিশনে তারা নাম্বার গেমে এগিয়ে ছিল, কিন্তু ম্যাচে তারা সেইভাবে থ্রেট ক্রিয়েটই করতে পারেনি। আসলে পুরো ম্যাচে আমার কাছে কখনোই মনে হয়নি যে মরক্কো হয়তো গোল পেতে যাচ্ছে। যাই হোক, আমরা একটু স্ট্যাট দেখাতে চাই দর্শকদের। ম্যাচের পরিসংখ্যান দেখিয়ে বিস্তারিত যদি আলোচনা করে আরও একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। মরক্কো আসলে দুর্দান্ত পারফরমেন্স করেছে পুরো বিশ্বকাপ জুড়ে। আমরা পারফরমেন্সটা যদি দেখাই, সেটা হলো যে মরক্কো কানাডার বিপক্ষে ম্যাচেও কিন্তু শুরুতে কিছুটা ডিফেন্সিভ মনে হয়েছিল তাদের, কিন্তু সেকেন্ড হাফে তারা 3টি গোল আদায় করে নেয়। আমি অপেক্ষা করছিলাম যে ফ্রান্সের বিপক্ষে কখন তারা নেক্সট লেভেলে অ্যাক্সিলারেশনে যাবে, কিন্তু তারা এতটাই সেফ খেলার চেষ্টা করেছে শুরু থেকেই যে তারা আসলে গোলই পায়নি। আমরা যদি দেখি বল পজিশনে, যেমনটা বলছিলাম, মরক্কো 52% বল পজিশনে রেখেছিল, 48% বল পজিশনে রেখেছিল ফ্রান্স। কিন্তু টোটাল শট দেখুন, ফ্রান্স শট নিয়েছে যেখানে 22টি, সেখানে মাত্র 5টি শট নিয়েছে মরক্কো। তার মধ্যে অন টার্গেটে একটি শটও ছিল না। ফ্রান্স বিগ চান্স ক্রিয়েট করেছে 6টি, এবং মরক্কো আসলে কোনো বিগ চান্স ক্রিয়েট করতেই পারেনি। এখানেও 6টা হয়ে গেছে, এটা তো ভুলবশত হচ্ছে, কিন্তু তারা কোনো বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি। পাসেসের ক্ষেত্রে আমরা যদি দেখি, 526টা পাস দিয়েছে মরক্কো এবং ফ্রান্স দিয়েছে 486টা পাস। এখন মূল যেই বিষয়টা, এই ম্যাচের আসলে স্ট্যাট দেখে অনেক কিছু বোঝা যাবে না, শুধুমাত্র আপনি যদি অ্যাটাকটা দেখেন সেটা দেখেই বোঝা যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে ফ্রান্সের কোচ অতিমাত্রায় শুরু থেকে একটু ডিফেন্সিভ মোডে চলে গিয়েছিলেন। তাদের টার্গেটই হয়তো এটা ছিল যে তারা গোল খাবে না, ম্যাচটাকে যদি তারা কোনোভাবে টেনে ইনজুরির সময় নিয়ে যেতে পারেন। এই একই ম্যাচে একই রিম্যাচ হয়েছিল গত বিশ্বকাপের সেমিফাইনালে, যেখানে কিন্তু মরক্কো ফার বেটার ছিল, বরঞ্চ ফ্রান্স 2টো গোল দেওয়ার পর অনেকটা ব্যাক সিটে চলে গিয়েছিল, তারা কোনোভাবে আসলে ডিফেন্স মোডে চলে গিয়েছিল। তো যাই হোক, আমরা একটু দেখাতে চাই এই ম্যাচের আসলে ভালো পারফরমেন্স কারা করলো, কারা আসলে নজর কাড়লো। শুরুতেই তো আপনাকে ম্যাচ সেরা যিনি হচ্ছেন ওসমান ডেম্বেলেকে একটু দেখাতে চাই। ওসমান ডেম্বেলে, সবাই হয়তো কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্সটাই চোখে পড়েছে, তা আলোচনা হচ্ছে, কিন্তু ওসমান ডেম্বেলে এই ম্যাচের ম্যাচ সেরা হয়েছেন। তিনি একটি গোল করেছেন, তিনি বিগ চান্স ক্রিয়েট করেছিলেন 3টি, কি পাসেস দিয়েছেন 4টি, ক্রস করেছেন
3টি টাচেস করেছেন 51টি। আসলে ফ্রান্সের স্কোয়াডটা এমন, আপনি যদি বলেন ডেমবেলে, ওলিসে, ডেজিরি ডুও থেকে শুরু করে বারকোলা, এমবাপ্পে তো আছে, আপনি কাকে ছেড়ে কাকে আটকাবেন মুশকিল। এবার কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স নিয়ে যেহেতু কথা বলছি, তার আসলে আলোচনায় আসা যাক। তিনি কেন ম্যাচ সেরা হতে পারলেন না, একটু পিছিয়ে পড়লেন, সেটার প্রধান কারণ আমার মনে হয় তিনি যে পেনাল্টি মিসটা করেছেন তাতেই তিনি আসলে পিছিয়ে গেছেন। তিনি যদি পেনাল্টি মিসটা না করতেন, যদি গোল একটাও হতো, তাও আমার মনে হয় তিনি ডেমবেলের চেয়ে বেশি রেটিং পয়েন্ট পেতেন। তিনি একটি গোল করেছেন, একটি আবার অ্যাসিস্টও করেছেন, তারপরেও কিন্তু তিনি সেরা ডেমবেলের যে গোলটা সেটা তিনি বাড়িয়ে দিয়েছিলেন। টোটাল শট নিয়েছেন তার 4টি, অন টার্গেটে নিয়েছিলেন 2টি, এবং যেমনটা বলছিলাম আমি যে একটি শট তিনি মিস করেছেন, একটি পেনাল্টি তিনি মিস করেছেন। তারপরেও কিন্তু এমবাপ্পে ভয়াবহ, এমবাপ্পের ফিনিশিং, এমবাপ্পে সব সময় আসলে থ্রেট ক্রিয়েট করেছে। তবে এই ফ্রান্স টিমটার প্রাণ কিন্তু আমি বলবো মাইকেল ওলিসে যারা আসলে পুরো খেলাটা দেখেনি, যদি আপনি হাইলাইটস দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওলিসে যেভাবে নাম্বার 10 ভূমিকায় খেলে, তিনি মূলত কিন্তু রাইট উইঙ্গার, দলের প্রয়োজনে তিনি নাম্বার 10-এ খেলছেন, এবং তিনি একেবারেই ডিপ লাইন, কখনো ডিফেন্সে চলে আসছেন, কখনো মাঝ মাঠে থাকছেন, এবং এত সেলফলেসলি তিনি, মানে এত স্বার্থপর না হয়ে একেবারে কখনো এমবাপ্পেকে বল দিয়ে দিচ্ছেন, কখনো ডেমবেলেকে দিচ্ছেন। এই জন্যই কিন্তু তিনি অনন্য, এবং এই ম্যাচেও তিনি ভালো পারফরমেন্স করেছেন। তিনি 50টি পাস দিয়েছেন পুরো ম্যাচে, 50টি পাস দিয়েছেন। তিনি কিন্তু একজন প্লে মেকার, ডিফেন্ডার বা হোল্ডিং মিডফিল্ডার নয়, তিনি কিন্তু নাম্বার 10 পজিশনে খেলছেন। তার মধ্যে কি পাসেস দিয়েছেন, একটি ডিফেন্সে অবদান রেখেছেন 4টি, গ্রাউন্ড ডুয়েল তিনি গ্রাউন্ড ডুয়েলে 17বার মুখোমুখি হয়েছেন, তার মধ্যে 10টি তিনি জিতেছেন, টাচেস নিয়েছেন 77টি, এবং এই পুরো বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি কিন্তু 5টি অ্যাসিস্ট করেছেন। আজকের ম্যাচেও তিনি পাসগুলো দিয়েছিলেন, এমবাপ্পে একটা ফিনিশিং ব্যর্থতা করতে পারেননি, কিন্তু তিনি যদি ফিনিশিং করতেন তার অ্যাসিস্ট হয়তো আরও বেড়ে যেত। তবে ওলিসের কিন্তু ভালো ফিনিশারও তার কাছ থেকে গোলের অপেক্ষায় থাকবে। তিনি যদি এই টুর্নামেন্টে আরও 2-3টি গোল করতে পারেন, আমার মনে হয় তিনি গোল্ডেন বলের লড়াইয়ে ভালোভাবেই থাকবেন। এবার মরক্কোর বেস্ট পারফর্মার আসা যায়, অবশ্যই ইয়াসিন বুনো। গোলরক্ষক বুনো ছাড়া আসলে কেউই প্রত্যাশা পূরণ করতে পারেনি, ইভেন আশরাফ হাকিমি থেকে শুরু করে ব্রাহিম দিয়াজ কেউ আশা করতে পারেনি। ফ্রান্স ইজিলি 4 থেকে 5টা গোল পেতে পারতো, বুনোই মূলত আটকে দিয়েছে। একটি পেনাল্টি সেভ করেছে, এছাড়া তিনি ম্যাচে 6টি সেভ করেছেন, পাস দিয়েছেন 34টি। গোলরক্ষকরা একটু পাস দিয়েই থাকে, যেহেতু তাদের কাছ থেকে বল ডিস্ট্রিবিউট হয়ে থাকে। টাচেস মোট নিয়েছেন 45টি, এবং তার রেটিং ছিল 8। তো বুনো আসলে মরক্কোকে আমার মনে হয় অনেকটা বাঁচিয়ে দিয়েছে, আর একটু বড় জয় পেতে পারতো ফ্রান্স। তো আমরা যদি একটু দুই দলের রেটিংটা দেখাই, যে ওভারঅল ফুটবলাররা কারা রেটিং করলো, আমি তো ইন্ডিভিজুয়াল কিছু বললাম, আমরা যদি 11-11 কম্পেয়ার করি সেক্ষেত্রে কেমন আসে। আমি দর্শকদের যেমন বারবার বলি, যেগুলো গ্রিন থাকে 7+ থাকে, এবং নীল হলে সেটা 8+, এবং পার্পল কালার হলে সেটা হয়ে আসলে 9+ রেটিং। তো আপনি ফ্রান্সের যদি দেখেন, আসলে নাম ধরে বলার কোনো প্রয়োজন নেই, সবাই 7+ রেটিং পেয়েছেন, এবং ওসমান নেবেলে 9 রেটিং পেয়েছেন। এবং আপনি পক্ষান্তরে যদি মরক্কোর দেখেন, সবাই হতাশ করেছে, কেবলমাত্র ইয়াসিন বুনোই ভালো পারফরমেন্স করেছে। তো রঞ্জন, আমার কাছে এটাই ছিল ম্যাচের অ্যানালাইসিস। আমি ব্যক্তিগতভাবে মরক্কোর পারফরমেন্সে কিছুটা হতাশ হয়েছি, তাদের আরও বেটার পারফরমেন্স আমি প্রত্যাশা করেছিলাম। একেবারে দলগত সেই পারফরমেন্স বা যাদের কাছ থেকে এক্সপেকটেশন ছিল সেটা হয়নি, তবে ইয়াসিন বুনোর কথা আপনি বলছিলেন, তিনি অসাধারণ ছিলেন। তবে এমবাপ্পের পেনাল্টিটা যে পাওয়া এবং নেয়া, সেটা নিয়ে যদি কথা বলেন, সেটা নিয়ে কি কোনো বিতর্কের সুযোগ আছে কিনা বা কথা হচ্ছে কিনা? সঙ্গে যে গোল দুটোও তারা করলো এমবাপ্পে এবং দেমবেলে, সেই গোল দুটোও তো দুর্দান্ত গোল ছিল, সেই দুটোও নিয়ে যদি কথা বলেন। রঞ্জন, এই ম্যাচের আগে তো আমার মনে হয় যে শেষ মুহূর্তে, যেটা অন্তত বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশই শুধু নয় ওয়ার্ল্ড মিডিয়াতেও, যে এই ম্যাচে কে জিতবে কে হারবে চেয়ে আর্জেন্টিনার 5 রেফারি কেন, সেটা নিয়ে প্রশ্ন হয়েছে। কোচ দিদিয়ার দেশমসকেও প্রশ্ন করেছিলেন যে 5 জন আর্জেন্টাইন রেফারি, আপনি কতটুকু আসলে বিষয়টা নিয়ে শঙ্কিত। তো এই বিষয়টা ছিল, তো খেলার চেয়ে এটাও একটা আমি খুব দৃষ্টি রেখেছিলাম যে রেফারির পারফরমেন্স কেমন হয়। তো রেফারি কিন্তু ভালো পারফরমেন্স করেছে, আমার মনে হয় তেমন বিতর্ক ছিল না। একটা ঘটনা নিয়ে ম্যাচ শেষে কিছু প্রশ্ন উঠেছে, সেটা একটু দেখাতে চাই। যে পেনাল্টিটা হয়েছে, আমরা একটু ছবি দেখে প্রমাণ করতে চাই। প্রমাণ করার কিছু না, আসলে এরা তো আসলে ক্লিয়ার কাট পেনাল্টি ছিল, এই ব্যাপারে কোনো সন্দেহই ছিল না। এমবাপ্পেকে যে মরক্কো ডিফেন্ডার ছিল তিনি ফাউল করেছেন, এবং রেফারি কিন্তু সঙ্গেই তিনি ফাউলটা দিয়েছেন। এরপরের ছবিটা আমরা দেখাতে চাই। এখন আলোচনা বা বিতর্ক যেই জায়গাটা নিয়ে সৃষ্টি হয়েছে, এমবাপ্পে যখন রেফারি ফাউল দিয়েছেন, তিনি বল নিয়ে পেনাল্টি কিক নিতে গেছেন, বা স্পট কিক আপনি যেটাই বলেন, কিন্তু তখন তাকে হোল্ড করতে বলে রেফারি তাকে বলে তুমি একটু অপেক্ষা করো। সেই অপেক্ষাটা এত দীর্ঘ ছিল যে 3 মিনিট 12 সেকেন্ড এমবাপ্পেকে অপেক্ষা করতে হয়, এবং তখন ভিআর চেক করছিল যে বিল্ড আপে ফাউল হয়েছিল কিনা। যখন গোলটা বিল্ড আপ শুরু হয়, তখন ডেজরি ডুও এবং আশরাফ হাকিমের মতো একটা কলিউশন হয়েছিল। পরে সেটা ক্লিয়ারেন্স হয়, কিন্তু সেটাও
এক দেখাতেই পরিষ্কার হয়ে গেছিল যে সেটা ফাউল ছিল না। এখন যারা রেফারি নিয়ে সমালোচনা করছেন তারা বলছেন যে আসলে কেন রেফারি এত দেরি করলো, যে 3 মিনিট 12 সেকেন্ড এই সময় যে টেনশন কি হচ্ছে, গোলটা বাতিল হচ্ছে কিনা, এই কারণে হয়তো এমবাপ্পে মনোসংযোগটা হারিয়ে ফেলতে পারেন, কেননা এমবাপ্পের পেনাল্টির রেকর্ড কিন্তু খুব ভালো। তো এইটা ছাড়া এই একটা হালকা বিতর্ক আছে, আমি এটা খুব বড় কোনো ইস্যু মনে করছি না। এছাড়া কিন্তু মানে যে সংখ্যা ছিল সেটা একেবারেই ভুল প্রমাণিত হয়েছে। 5 আর্জেন্টাইন রেফারি কিন্তু বেশ ভালো সুষ্ঠুভাবেই ম্যাচটা পরিচালনা করেছেন। এবার যদি গোলের বিষয়গুলো আসি, আমরা একটু ছোট ছোট দেখাতে চাই। আমরা তো ম্যাচের ফুটেজ দেখাতে পারি না, একটু গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব যে কিভাবে গোল দুটি হয়েছে। এবং ফ্রান্স কিন্তু মাঝখান দিয়ে আক্রমণ করে, উইং দিয়েও আক্রমণ করে, তারা প্রথম গোলটা আমরা যদি দেখি তারা কিভাবে আক্রমণ হয়েছে, 14 নম্বর রেবিওর কাছ থেকে 20 নম্বর ডেজিরি ডুয়োর কাছে এসেছে, এরপরে কিলিয়ান এমবাপ্পে 10 নম্বর এমবাপ্পে বলটা পেয়েছেন এবং এমবাপ্পে দারুণ একটা ফিনিশিংয়ে গোলটা করেছেন। এই যেমনটা দেখুন, এটা কিন্তু বিল্ড আপটা একদম মাঝমাঠ থেকে এসেছে। এই গোলের রিপিটটা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এসেছে। ফ্রান্সের মিডফিল্ড কিন্তু ততটা প্রসিদ্ধ নয়। রেবিও এবং সুয়ামিনি তাদের প্রথম চয়েস, সুয়ামিনি ইনজুর্ড ছিল, সুয়ামিনির জায়গায় কোনে খেলছে, তো তারা কিন্তু এই দুজন প্রত্যাশার চেয়ে অনেক ভালো পারফরমেন্স করছে, ততটা প্রাইস কিন্তু পাচ্ছে না। তো ফ্রান্সের মিডফিল্ডও কিন্তু ভালো পারফরমেন্স করছে। এবার যদি দ্বিতীয় গোলটা দেখাতে যাই, আমি যেটা মাইকেল ওলেসি, ডিমবেলে এবং তাদের কথা বলি যে তারা খুব ভালো যে কোনো সময় ম্যাচের প্রেক্ষাপট বদলে দিতে পারে যে কোনো জায়গা থেকে, তাদের দেখেন এই গোলটা আসলে রাইট উইং থেকে এসেছে। এই রাইট উইং থেকে এসেছে, আমরা আরেকবার গোলটা ভালো করে দেখাবো, সেটা দেখলে হয়তো আমরা পরিষ্কার ধারণা পাবো। শুরু থেকে যদি গোলটা আমরা আরেকবার দেখি, সেক্ষেত্রে আমি একটু নাম্বার ধরে, প্রথমে নাম্বার 5 যদি দেখেন, জুল কুন্ডের কাছ থেকে 10 বলতে 10 কিলিয়ান এমবাপ্পের কাছ থেকে সেটা ওসমান ডেম্বেলে পেয়েছেন এবং ওসমান ডেম্বেলে সেটা গোল দিয়েছেন। তো তাদের, আমি যেটা বলছিলাম যে ফ্রান্স এমন একটা দল, তাদের প্রচুর ভ্যারাইটি আছে, তারা উইং দিয়ে অ্যাটাক করতে পারে, মিডফিল্ড দিয়ে অ্যাটাক করতে পারে, গোলকিপার থেকে বা ডিফেন্স থেকেও ক্রস যেতে পারে। এবং এই ম্যাচটাতে কিন্তু ফ্রান্সের যে ডিফেন্ডার আছেন সালাইবা এবং উপামেকানো, তারাও কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তো রঞ্জন, এই ছিল আমার কাছে আপনার প্রশ্নের উত্তর বা অ্যানালিসিস, যেটাই বলে। না, একেবারে। এখন যেটা বলতে চাই যে প্রথমার্ধ তো তারা গোলশূন্যভাবেই কাটিয়ে দিতে পেরেছিল মরক্কো, এবং তাদের ইয়াসিন বোনো যতটা সেভ করা তিনি করেছেন। খেলাটা দ্বিতীয়ার্ধে গেল এবং তারপরে এমবাপ্পে 6 মিনিটের মধ্যে দেমবেলে আবারও গোল করে বসলেন। ওলিসের কথা আপনি বলছিলেন, যেভাবে আসলে তারা ডমিনেট করেছে। হেরেছে আসলে মরক্কো কোথায়? এই ফ্রান্সের কাছে কোয়ালিটি অফ ফুটবলে, নাকি আরও ডেপথে নিয়ে যাওয়ার সুযোগ ছিল এই গেমটা, কিংবা মরক্কোরও সুযোগ দেখেছেন কিনা আপনি? আমার কাছে মনে হচ্ছে যে তারা মরক্কোর কোচ যে গেম প্ল্যানটা করেছেন সেখানেই গলদ ছিল। সেটা তো আমার কথার, আমি যে কারণে বলছি সেটা হচ্ছে যে মরক্কো যে মাইন্ড সেট আপটা নিয়ে নেমেছে। আমি একটু মরক্কোর 11টা একবার দেখাতে চাই। মরক্কোর 11টা আমার কাছে আছে, সেটা হলো যে ইসমাইল সাইবারি, মরক্কোর যে বেস্ট স্ট্রাইকার, তিনি ইনজুরি হয়েছেন, তিনি এই ম্যাচে খেলতে পারবেন না, এটা আমরা ভালো করেই জানতাম। তিনি 3টা গোল করেছিলেন, গুরুত্বপূর্ণ, তিনি দারুণ ফিনিশার, কিন্তু তার জায়গায় কিন্তু রাহিমির খেলার কথা ছিল, রাহিমি যে সেকেন্ড স্ট্রাইকার। কিন্তু আপনি যদি একাদশটা আমরা একটু দেখি, তালিব নাম্বার 9 রোলে খেলেছেন। তালিব কিন্তু কোনো স্ট্রাইকার নয়, তিনি মূলত একজন মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার খেলে থাকেন। আপনি নাম্বার 10 বা 8 ইন বিটুইন, তিনি জার্মান লিগে খুব সম্ভবত স্টুটগার্টে খেলে থাকেন, যে কোনো একটা জার্মান লিগে, স্টুটগার্ট বা লাইপজিগ এই ধরনের কোনো একটা ক্লাবে তিনি খেলে থাকেন তালিব। কিন্তু আপনি দেখেন যে এই ম্যাচে কোনো স্ট্রাইকার নামায়নি মরক্কো কেন এই ম্যাচে স্ট্রাইকার নামালো না, সেটা একটা দেখার বিষয়। দেখেন, অর্থাৎ তারা গোল করার জন্য প্রায়োরিটি তাদের ছিল না, তারা ম্যাচটা ড্র করার জন্য নেমেছিল। যেহেতু ফ্রান্সের স্ট্রাইকার ফরওয়ার্ড লাইন খুব ভালো, তো আমার মনে হয় তারা সেই মাইন্ড সেটআপেই প্রথমে পিছিয়ে গেছে। মরক্কো যদি ব্রাজিলের বিপক্ষে শুরুতেই গোল দিতে পারে, নেদারল্যান্ডসের বিপক্ষে গোল দিতে পারে, লড়াই করে নেদারল্যান্ডসের বিপক্ষে তারা টাইব্রেকারে জিতেছে, কিন্তু তারা তো তখন ডিফেন্সিভ মুডে খেলেনি। আমার মনে হয় এই ট্যাকটিকটা, এই কৌশলটাই তাদের কাছে খারাপ হয়েছে। কেননা মরক্কোর মিডফিল্ড, মরক্কোর রাইট উইং, লেফট উইং, তারা যেভাবে পারফরমেন্স করেছে, তাদের যেই সামর্থ্য আছে, তারা যদি প্রতিপক্ষের শক্তি বিবেচনা না করে আমার মনে হয় নিজেদের শক্তি সামর্থ্যের উপর আস্থা রেখে লড়াই করতো, গেম প্ল্যানটা সাজাতো, আরও বেটার পারফরমেন্স আশা করা যেত। জয় পরাজয় যেটাই হতো না কেন, দর্শকদের যে প্রত্যাশা, আমাদের যে প্রত্যাশা ছিল যে মরক্কোর কাছ থেকে তারা একটা টাফ ফাইট দিবে, আমার মনে হয় সেটা হলে আমরা আসল মরক্কোকে দেখতাম। তো আমার কাছে এটাই মনে হচ্ছে যে তারা হারার আগেই নিজেদেরকে আন্ডারডগ ভেবে নিয়েছে এবং সেভাবে গেম প্ল্যান সাজানোর কারণেই তারা পিছিয়ে গেছে। একেবারে। হাসানুর, মেসি তো এগোচ্ছেন, কিন্তু এমবাপ্পে তো দৌড়চ্ছেন, আসলে তার অ্যাসিস্ট, তার গোল সবকিছু মিলিয়ে গোল্ডেন বুটের দৌড়েও কি তিনি এগিয়ে কিনা সবচেয়ে? গোল্ডেন বুটের দৌড়ে আসলে গোলের বিচারে দুজনই সমান আছেন, তবে অ্যাসিস্ট যখন দুইজনের গোল সমান হয়ে থাকে তখন একজনকে তো টপে রাখতে হবে, তখন সেই ক্রাইটেরিয়া হয় যে যার অ্যাসিস্ট বেশি। মেসির অ্যাসিস্ট 1টা, এমবাপ্পের অ্যাসিস্ট 3টা, সে কারণেই আসলে এমবাপ্পে এখন পর্যন্ত টপে দেখাচ্ছে। আমরা একটু তালিকাটা দেখাই, আমাদের তো কাছে একটা তালিকা আছে গোল্ডেন বুটের যে তালিকাটা, সেটা
তো যাই হোক, আমাদের কাছে হয়তো তালিকাটা আমরা কোনো কারণে দেখাতে পাচ্ছি না। কিলিয়ান এমবাপ্পে 8টি গোল করেছেন, তালিকাটা আমরা পেয়ে গেছি। এমবাপ্পে 8টি গোল করেছেন, মেসি 8টি গোল করেছেন। আমি যেটা বলছিলাম, দুজনের সমান গোল, কিন্তু অ্যাসিস্ট এমবাপ্পের বেশি থাকায় এমবাপ্পেকে আসলে টপে রাখা হয়েছে। এবং বাকিগুলো তো শুধু ডেম্বেলের পরিবর্তন হয়েছে। ডেম্বেলে 4 গোল ছিল, এই ম্যাচে 1টি গোল করে তিনি 5 গোল হয়েছেন। আর্লিং হাল্যান্ডের 7টি গোল এবং হ্যারি কেনের 6টি গোল, তারা তো আছেই। তারা যখন নেক্সট কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে, আমার মনে হয় তখনই তাদের গোল ট্যালিটা আপ হতে পারে। তবে রঞ্জন, মেসি এবং এমবাপ্পে তো সবসময় থাকছেনই, এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে তারা থাকছেনই। আমার মনে হয় তাদের দুজনের রেস হবে, কিন্তু হ্যারি কেনের কথা ভুলে গেলে চলবে না। ইনকেস যদি ইংল্যান্ড হ্যারি কেন বা তার দল ফাইনাল পর্যন্ত যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু হ্যারি কেনও যে কোনো সময় মানে সেই তালিকায় চলে আসতে পারেন। 7 গোল কিন্তু তারও। একেবারে টপে এখনো বেশ কিছু দল রয়েছে, বেশ কিছু প্লেয়ার রয়েছে। ধন্যবাদ হাসিনুর, আপনি থাকছেন আমাদের সঙ্গে। আর রোড টু নিউ ইয়র্কে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, দেখছেন রোড টু নিউ ইয়র্ক। রঞ্জন শান্ত আছে, আমার সঙ্গে হাসিনুর রহমান যুক্ত রয়েছেন। আমরা সামনের দিকে তাকাতে চাই, অর্থাৎ আরও একটা ম্যাচ যেটা রয়েছে, ইটস বেলজিয়াম ভার্সেস স্পেন। এবং এই ম্যাচের জয়ী দল তারা তো ফ্রান্সের মুখোমুখি হবে আলটিমেটলি। হাসিনুর, এই ম্যাচটা নিয়ে যদি আমরা শুরু করি, বিশেষ করে সম্ভাব্য একাদশ যদি আপনার কাছে থাকে। রঞ্জন, এটা কিন্তু একটা ভালো উপভোগ্য ম্যাচ হওয়ার কথা। বেলজিয়াম শুরুটা ভালো করেনি, কিন্তু নকআউট পর্বে তারা এসে দারুণভাবে কামব্যাক করেছে। বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন হয়তো আর নেই, কিন্তু সেই প্রজন্মের বেশ কিছু ফুটবলার আছেন যারা মানে তাদের জায়গায় অন্তত ক্লাব ফুটবলে কিংবদন্তির পর্যায়ে। তো যাই হোক, এই ম্যাচটা আমরা সম্ভাব্য একাদশটা দেখিনি। হাড্ডাহাড্ডি লড়াই হবে, স্পেনকেই ফেভারিট রাখতে হবে। আমরা একটু শুরুতে স্পেনের সম্ভাব্য একাদশটা দেখাতে চাই। স্পেন 4-2-3-1 ফরমেশনে খেলবেন এবং স্পেনের একাদশে আসলে তেমন বেশি পরিবর্তন আসবে না। যারা খেলছেন তারাই থাকবে। ইয়ামাল, রদ্রি, পেড্রি ও উমলো, আসলে ওয়ারজাবাল আক্রমণে এবং মাঝমাঠে তারাই থাকবে। এবং ডিফেন্স লাইনেও তাদের শর্ট অফ, আসলে পেড্রো পোরো রাইটে থাকেন এবং লেফটে থাকেন কুকুরিয়া, মাঝখানে লাপোর্তা এবং কুবার্সি থাকেন। তো আমার কাছে মনে হয় যে স্পেনের লাইন আপটা সর্টেড, তেমন বিগ কোনো এখানে চেঞ্জ আসে না। আমরা একটু বেলজিয়ামের লাইন আপটা দেখি। বেলজিয়াম 4-3-3 ফরমেশনে খেলে থাকেন, তবে আসলে এটা তো ম্যাচ বাই ম্যাচ নির্ভর করে। স্পেনের মিডফিল্ড সাথে আমার মনে হয় যে স্পেনের মিডফিল্ড সবচেয়ে শক্তিশালী, তাদের শক্তির জায়গায়। সেখানের জন্য তারা শেষ মুহূর্তে একটা কম্বিনেশনের পরিবর্তন আনলেও আনতে পারেন। তবে এখন পর্যন্ত সম্ভাব্য আসলে তাদের এটাই দেখানো হচ্ছে। এবং আমার কাছে মনে হয় যে মাঝ মাঠের যে ব্যাটেলটা, সেটা খুব গুরুত্বপূর্ণ হবে। এবং সম্ভাব্য একাদশে রাকিন থাকছেন, টিলেমেন্স থাকছেন মিডিলে, কিন্তু আমার কাছে সেই জায়গায় আমার কাছে মনে হয় যে ডি ব্রুইনার থাকাটা জরুরি। কিন্তু সম্ভাবনা আমি কম দেখছি। ডি ব্রুইনা হয়তো বয়সের ভারে আগের মতো সেই পারফরমেন্সটা দিচ্ছে না, কিন্তু স্পেনের মিডফিল্ডকে বিট করতে হলে যে ক্রিয়েটিভিটিটা প্রয়োজন, সেই জায়গায় আমার কাছে মনে হয় যেখানে ডি ব্রুইনা থাকলে ভালো হয়। এবং যদি ফরমেশনটা চেঞ্জ হয়, 4-3-3 থাকলে আসলে ডি ব্রুইনার জায়গা পাওয়ার সুযোগ নেই, কিন্তু ফরমেশনটা চেঞ্জ হলে আমার মনে হয় ডি ব্রুইনার অ্যাকোমোডেশন হওয়া সম্ভব। তো সম্ভাব্য একাদশ নিয়ে এটাই ছিল রঞ্জন আমার কাছে আপডেট। একেবারে হাসিনুর, বেলজিয়াম তো ইউএস এর জালে রাউন্ড অফ 16-এ 4 গোল দিয়েছিল এবং লুকাকু গোল পেয়েছিল, ক্যাটেরিয়াল তিনি গোল পেয়েছিলেন। আর স্পেনে সেটা তো তারকায় ঠাসা। ইয়ামাল যদিও গোলের দিক থেকে সেই জায়গায় নেই, ওয়ারজাবাল তারা ভালো খেলছেন। ওভারঅল প্লেয়ার্স টু ওয়াচ, এবং এই দুই দলের হেড টু হেড কি বলছে আসলে আমি যদি প্লেয়ারের কথা বলি, আমি যেটা বলছিলাম যে স্পেনের মূল শক্তি তাদের মিডফিল্ড এবং ডিফেন্সও তাদের খুব সলিড। এখন স্পেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, স্পেন কিন্তু ডমিনেট করে খেলে, বল পজিশনে 60-70% দখল রাখে, কিন্তু স্পেন কিন্তু ততটা গোল পায় না, কেননা তাদের সেই ধরনের প্রোফাইল স্ট্রাইকার নাই। আমরা যদি 2010 বা আগে দেখি, ডেভিড ভিয়া, ফার্নান্দো তোরেস যেই ধরনের স্ট্রাইকার ছিল, সেটা নেই। তারপরও আমি ওয়ারজাবালকে রেখেছি কি পারফর্মার হিসেবে, কেননা গোল করার দায়িত্বটাই তার। তিনি খারাপ করেনি, তিনি 2 ম্যাচে গোল পেয়েছেন, কিন্তু যেই 2টিতে গোল করেছেন এখন পর্যন্ত, এবারের বিশ্বকাপে 2টি করে গোল করেছেন, তার 4টি গোল এখন পর্যন্ত। সবশেষ যে ম্যাচটিতে আছে সেটাতে তিনি একটা গোলের ভালো সুযোগ শুরুতে নষ্ট করেছিলেন। তো ওয়ারজাবাল খুব গুরুত্বপূর্ণ। আমি বলছি না তিনি স্টার পারফর্মার হবেন। স্পেন যদি কমফোর্টেবলি জয় চায়, সেক্ষেত্রে ওয়ারজাবালের পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ এবং তার সেই ফিনিশিংয়ের ক্যাপাসিটি আছে। যেমনটা বলছিলাম, তিনি 4টি গোল করেছেন, 1টি অ্যাসিস্ট, এবং ওভারঅল তার টুর্নামেন্টের রেটিং 7.34। এবার আরেকটা ছবি দেখাতে চাই আমি। আমার কাছে মনে হয় যে এই 3 জন কি ফ্যাক্টর হতে পারে বেলজিয়ামের জন্য। তারা শুরুর একাদশে এই 3 জনের মধ্যে একজনই আছেন, শুধু হচ্ছে থিবো কোর্তোয়া। গোলকিপার কতটা ইম্পর্টেন্ট সেটা এবারের বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি। আমরা যদি কেপ ভার্দের ম্যাচে দেখি, আমরা যদি ব্রাজিল যেই ম্যাচটাতে হেরেছে নরওয়ের বিপক্ষে, গোলকিপার কতটা ব্যবধান করে দিতে পারে। কোর্তোয়া বিশ্বের সেরা গোলকিপারের মধ্যে একজন এই মুহূর্তে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো কোর্তোয়ার পারফরমেন্সটা জরুরি। রোমেলু লুকাকু ফিটনেসের অভাব আছে তার। এই সিজনটা লাস্টে ক্লাব সিজন গেছে, অলমোস্ট প্রতিটা ম্যাচে তিনি মিস করেছেন অলমোস্ট। তো তিনি কিন্তু সেরা ছন্দে ফিরছেন এবং তিনি সাবস্টিটিউট হিসেবে যেই ম্যাচে নেমেছেন, প্রতি ম্যাচে অলমোস্ট গোল
গোল করেছেন। তো তিনি মেইন একাদশে না থাকলেও বদলি হিসেবে নেমে ব্যবধান করে দিতে পারেন, এবং ডি ব্রুইনার কথাটা কিন্তু আমি ফরমেশন নিয়ে যখন কথা বলেছিলাম সেই সময়ে বলেছিলাম। আরেকটা ছবি দেখাতে চাই, সেই ছবি দিয়ে আসলে বোঝাতে চাইবো যে আসলে ব্যবধানটা কোথায় হবে। আমরা দুই দলের সম্ভাব্য একাদশটা রেখেছি। আপনি যদি স্পেনের রাইট সাইডটা দেখেন, লামিন ইয়ামাল, রদ্রি এবং পেদ্রো পোরো, আমার কাছে মনে হয় স্পেনের সবচেয়ে শক্তির জায়গায় এই রাইট চ্যানেলটা। পক্ষান্তরে এইটাই চাপটা সামাল দিতে হবে কিন্তু বেলজিয়ামের লেফট সাইডটাকে, অর্থাৎ ট্রোসার্ড আছেন, ট্রোসার্ড তো আক্রমণে যাবেন, পেদ্রো পোরোর সাথে তার ডুয়েল হবে। মূলত টিলেম্যান্সকেই সামলাতে হবে, লামিন ইয়ামালকে এবং রদ্রিকে। তো টিলেম্যান্সের যেহেতু ক্যাপ্টেন, তিনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তো তার দায়িত্বটাও কিন্তু দুর্দান্ত হবে। এবার একটু হেড টু হেড দেখাতে চাই। হেড টু হেডের দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে আসলে কোন দল এগিয়ে আছেন, কোন দল পিছিয়ে আছেন, সেই জিনিসটা একটু দেখাবো। এখন পর্যন্ত দুই দলে যেহেতু ইউরোপিয়ান ইউএফএ অঞ্চলের দল, তারা প্রায়শই নিশ্চয়ই মুখোমুখি হয়ে থাকে। তাদের স্ট্যাটটা দেখে এখন পর্যন্ত যদি দেখি, তারা 22 ম্যাচে মুখোমুখি হয়েছে, এর মধ্যে স্পেন জয় পেয়েছে 12টি, বেলজিয়াম পেয়েছে 5টি। তো স্ট্যাটই পরিষ্কার স্পেনকে ফেভারিট হিসেবে দেখাচ্ছে, এবং ড্র হয়েছে 5টি ম্যাচ, এবং 1990 বিশ্বকাপে খুব সম্ভবত তারা সবশেষ মুখোমুখি হয়েছিল, যে ম্যাচটিতেও কিন্তু স্পেন জয় পেয়েছিল। তো রঞ্জন, দু দলের আসলে সম্ভাব্য জিনিস বা একাদশ কি প্লেয়ার কারা হতে পারে, সেটাই আমার কাছে এটা ছিল। একেবারেই হাসিনুর, এবং ওভারঅল স্পেন একটু ডমিনেটিং হলেও বেলজিয়াম তারা ভালো ফাইট ব্যাক করবে বা ভালো ফাইট করবে, সেই প্রত্যাশা আমরা করতেই পারি। লস অ্যাঞ্জেলেসে খেলা রাত 1টায় বাংলাদেশ সময়, হোপফুলি একটা দারুণ ম্যাচ উপভোগ করব আমরা সবাই মিলে। হাসিনুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ রোড টু নিউ ইয়র্কে প্রত্যেকদিনকার মতো যুক্ত হওয়ার জন্য। আর দর্শক, বিশ্বকাপের উন্মাদনায় থাকুন, আপনারা বিশ্বকাপের সঙ্গে থাকুন, যমুনা টেলিভিশনের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি।